সাম্য হত্যার বিচারের দাবিতে আবারও শাহবাগ থানায় ঘেরাও শিক্ষার্থীদের। ৪৮ ঘন্টার আলটিমেটাম, শিক্ষকদের সাদা দলের, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ছাত্র দলের। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে ঢাকাবাসীর টানা বিক্ষোভ। আগামীকাল ব্লকেডের ঘোষণা। অনিশ্চিত গন্তব্যের দিকে যাচ্ছে দেশ, গণতন্ত্র ফেরার লক্ষণ নেই বলেছেন আমির খসরু মাহমুদ। ইশরাক হোসেনকে মেয়র পদ নিয়ে মন্ত্রণালয়ের গড়িমসির সমালোচনা। শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু দুদকের। ১৫ বছর পর বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অনিয়মের দুর্নীতির মামলা, সচলের উদ্যোগ। থাইল্যান্ডে যাওয়ার সময় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার বিমানবন্দর থেকে গ্রেফতার, বিকেলে নেওয়া হয়েছে ডিবি অফিসে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঘোষিত ৪৮ ঘন্টার আলটিমেটাম শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে আবারও শাহবাগ থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা। রবিবার দুপুর 12:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে তারা শাহবাগ থানার সামনে অবস্থান নেয়। প্রশাসনের আশ্বাসে ১.৫ ঘন্টা পর অবস্থান থেকে সরে যায় শিক্ষার্থীরা। এদিকে সাম্য হত্যার বিচারের দাবিতে ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। রিপোর্ট করছেন জিয়া খান। ৪৮ ঘন্টার আলটিমেটাম শেষে আবারও শাহবাগ থানা ঘেরাও করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। পরে রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামানের সাথে সাম্য হত্যার অগ্রগতি নিয়ে আলোচনায় বসেন শিক্ষক ও ছাত্র প্রতিনিধিরা। তারা বলেন, মামলার অগ্রগতির বিষয়ে কথা হয়েছে। ৬ দিন শেষে যে ইন্টিগ্রেশন করে যা পাওয়া গেল, এর মধ্যে বাকি আসামিদেরও অ্যারেস্ট করার পর্যায়ে চলবে এবং এই ৬ দিনের মধ্যে ওনারা আরও অগ্রগতি করতে পারবেন। তো এবং একই সাথে এই বিচারটা দ্রুত বিচার আদালতে দেওয়া হচ্ছে সেইটা, এবং একই সাথে আরেকটা হচ্ছে যে ডিবি যে ইনভেস্টিগেশন টিম সেটাকে আরও অ্যাক্টিভ করা হচ্ছে। ডিবি প্যাসিভলি ছিল, এখন ডিবি এটাকে হয়তো আরও অ্যাক্টিভ থাকবে এবং আরও একটুখানি টেক ওভার করবে। সুতরাং এগুলো আমাদের অগ্রগতি। প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। আসামির সংখ্যা বেড়েছে এবং এটাকে কি বলা হয়, রিমান্ড মঞ্জুর করা হয়েছে ৬ দিনের। সেটা আজকে থেকে শুরু হয়েছে এবং ৬ দিনের মধ্যে এই রিমান্ডের থেকে অনেক তথ্য বের হয়ে আসবে। আমরা এখনো তাদেরকে প্রশাসনকে কাজ করার সুযোগ দিচ্ছি, কিন্তু এটা আমাদের দুর্বলতা নয়। আমরা যাতে সঠিকভাবে তদন্ত করতে পারে তার জন্য তাদেরকে আমরা এই পর্যাপ্ত সময় দিচ্ছি। কিন্তু যদি আমরা দেখি এই সময়ের পরেও তারা আসল খুনিকে এবং যারা সংশ্লিষ্ট তাদেরকে গ্রেপ্তার করতে পারছে না, তবে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিব। হত্যার মোটিভ এবং খুনিদের গ্রেফতার না করায় নিজের শঙ্কার কথা জানান সাম্যর ভাই। আমরা যেটা আশঙ্কা করতেছি যে ঘটনার সময় সংঘটিত হওয়ার পরপরই একজনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পুলিশের হাতে সোপর্দ করা হয়েছিল। উপস্থিত জনতা রাত্রেবেলাতেই 2 জন ঘাতককে গ্রেপ্তার করেছিল, কিন্তু এই ঘাতকরা কিভাবে হসপিটালে গেল, হসপিটাল থেকে তাদেরকে গ্রেপ্তার করা হলো, এটার কোনো সদুত্তর আমরা পুলিশের কাছ থেকে পাইনি। সাম্য হত্যার বিচার দ্রুত শেষ করার আহ্বান দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে সবাইকে সাথে নিয়ে এই মর্মন্তুদ হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে করতে এবং এই ব্যাপারে আমাদের তরফ থেকে যা করণীয় আমরা করব। এদিকে সাম্য হত্যার বিচারের দাবিতে ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। নির্ধারিত সময়ের মধ্যে প্রকৃত হত্যাকারীকে শনাক্ত করে বিচার প্রক্রিয়া শুরু না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারও দিয়েছে দলটি। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সাম্য হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদল বিকেলে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছে। রাজধানীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে সংগঠনটির নেতাকর্মীরা যোগ দেন এতে। অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাবি বিশ্ববিদ্যালয় শাখার নেতারা বক্তব্য দেন। তার অভিযোগ করেন, সাম্য হত্যায় 5 দিন হয়ে গেলেও এখনও প্রকৃত অপরাধীদের গ্রেফতারের দৃশ্যমান কোনো তৎপরতা দেখা যায়নি। বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগও দাবি করেন তারা। প্রকৃত হত্যাকারীকে শনাক্ত করে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সাম্য হত্যা নিয়ে নীরবতার অভিযোগ তুলেছেন অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করেন তিনি।
যদি সাম্য হত্যার বিচার যদি আমরা অচিরেই না পাই, যদি প্রকৃত খুনিরা এই প্রশাসন ধরতে না পারে এবং যদি সুষ্ঠু তদন্তে কোনো গাফিলতি পাই, অনতি বিলম্বে যদি খুনিদের মিডিয়ার সামনে হাজির করা না হয়, ছাত্রদল ঘোষণা দিচ্ছে অতি শীঘ্রই আমরা আরো বৃহৎ কর্মসূচিতে যাব। সেই কর্মসূচি যতক্ষণ আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ ছাত্রদল রাজপথে থাকবে। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সোমবার ব্লকেট কর্মসূচির ঘোষণা করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা বলেন, আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনকে অবজ্ঞা করে স্থানীয় সরকার মন্ত্রণালয় নেক্কারজনক উদাহরণ সৃষ্টি করেছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন তারা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জহুরুল হক জনি ও আনোয়ার হোসেন। আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ কর্মসূচি ঢাকাবাসীর। সংবিধান অমান্য করে স্থানীয় সরকার মন্ত্রণালয় জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেন বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়ারা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জবরদখলে রাখতে একটি মহল ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। একজন সৎ আদর্শিক নেতা, এই জন্য ইশরাককে দিলে চাঁদাবাজি করতে পারবে না, লুটপাট করতে পারবে না, এই জন্য ইশরাককে তারা ভয় পায়। আমরা ওই তালবাহানা আমরা বরদাস্ত করব না। যতক্ষণ না পর্যন্ত আমাদের জনতার মেয়রকে শপথ না পালন হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আদালতের রায়কে উপেক্ষা করে একটি কুচক্রী মহল এর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ইশরাককে বহাল করার জন্য আমরা আজকে রাজপথে নামছি এবং আমরা ইশরাককে চাই নগরবাসীর জনজীবনে যাতে সে সঠিকভাবে সব দায়িত্ব পালন করা, মেয়র হিসেবে দায়িত্ব পালন করা দেওয়া হোক। উনি তো লিগ্যাল নগর পিতাকে তার চেয়ারে বসে দেব ইনশাআল্লাহ। সকাল থেকে নগর ভবনের সামনে জড়ো হওয়া ঢাকাবাসীর ব্যানারে আন্দোলনকারীরা বেলা 12টার দিকে নগর ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি গুলিস্তান, সচিবালয়, পল্টন মোড়, প্রেস ক্লাব হয়ে আবারও নগর ভবনে এসে শেষ হয়। ইশরাক হোসেনকে দ্রুত শপথ ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা। এই প্রথম গ্যাজেট হওয়ার পরে শপথ হচ্ছে না, এই সমস্যাটা কোথায় আমরা জানি না। এই জটিলতাটা আমি সরাসরি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব। আমাদের এই ইশরাক সাহেব যে নির্বাচন করছে, ওনাদেরকে আমরা ভোট দিচ্ছি, আমরা তো জানি যে আমরা ভোট কাকে দিচ্ছি, কিন্তু আজকে দেখা গেছে সরকার সব কিছু জানে বুঝে সরকার থাকা সত্ত্বেও ওনাদেরকে এই বৈধতা দিচ্ছে না এবং শপথটা করাইতেছে না। এখন মন্ত্রণালয় মানতেছে না, এটা আমরাও বুঝতেছি না। কারণ কি, মন্ত্রণালয় তো বোঝা উচিত যে সে তো আপনি গ্রাজুয়েট হয়ে গেছে, সে তো সরকারিভাবে নির্বাচিতভাবে হয়েছে, কারণ সরকার কি করতেছে এটা বুঝতেছি না আমরা। দাবি মানা না হলে সোমবার নগর ভবন ও আশপাশের এলাকায় ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারী ঢাকাবাসী। আদালতের রায় ও নির্বাচন কমিশনের ওপর মন্ত্রণালয়ের এমন প্রভাব থাকলে আগামী জাতীয় নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দেবে বলেও সংশয় তাদের। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এক অনিশ্চিত গন্তব্যের দিকে যাচ্ছে দেশ। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তিনি বলেন, বন্দর করিডোর নিয়ে আলোচনা চললেও নির্বাচনের কোনো আলাপ নেই। নির্বাচনে যত দেরি হবে ততই অস্থিরতা বাড়বে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। আদালতের আদেশের পরও ইশরাক হোসেনকে মেয়র পদে বসাতে সমস্যা কোথায় প্রশ্ন রাখেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আহমেদ সরওয়ারের রিপোর্ট। সমসাময়িক বেশ কিছু বিষয়ে রবিবার সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালালেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার কোনো চেষ্টা দেখা যাচ্ছে না। বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির হাতে দেশ পরিচালনার ভার তুলে দেয়া, কিন্তু সেটি নিয়ে কোনো আলাপ আলোচনা নেই। সব আলোচনা হচ্ছে, চিটাগং পোর্ট দিয়ে দেওয়ার আলোচনা হচ্ছে, ওখানে করিডোর দেওয়ার আলোচনা হচ্ছে, ওদেরকে বিনিয়োগ সম্মেলন করা হচ্ছে। এটা তো তাদের কোনোটাই তাদের কাজ না, কিন্তু নির্বাচনের কোনো খবর নাই। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যাওয়ার যে বিষয়গুলো, তার কোনো খবর আমরা দেখতে পাচ্ছি না। যত বিলম্বিত হচ্ছে
দেশের মানুষের সংখ্যা বাড়ছে এবং মানুষ সিদ্ধান্তহীনতায় ভুগছে। তাদের যেটা করা দরকার, ইমিডিয়েটলি একটি নির্বাচনী রোডম্যাপ দিয়ে সেদিকে যাওয়া। জাতি সংখ্যার মধ্যে পড়ে গেছে এবং এই সংখ্যা যত দিন যাবে এটা বাড়তে থাকবে, অস্থিরতা বাড়তে থাকবে, দেশকে একটি বড় ধরনের বিপদের দিকে ঠেলে দেওয়া হবে। সাংঘর্ষিক কোনো রাজনীতি আমরা বাংলাদেশে করতে চাই না। আমরা বাংলাদেশকে একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে দেখতে চাই। আদালতের আদেশের পরও ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে মন্ত্রণালয়ের গড়িমসির সমালোচনা করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকা দক্ষিণের মেয়রের যে বিষয়টা আছে সেটা যদি কোর্ট অর্ডার হয়ে থাকে তাহলে সেটা বাস্তবায়ন হতে অসুবিধাটা কোথায়? তো আইনের শাসনের কথা যদি আমি বলি তাহলে এটাকে আইনের শাসনের ব্যর্থ হচ্ছে না? কত লোক তো আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি দায়িত্ব নিচ্ছে। এদের সাথে জনগণের কি সম্পর্ক আছে? বাংলাদেশের জনগণের জন্য ত্যাগ স্বীকার করেছে। বাংলাদেশের জনগণই যাদের রাজনীতি, তারা দায়িত্ব পাবে না, অথচ দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের লোক প্রতিনিয়ত দায়িত্ব নেওয়া হচ্ছে। মানে এরা কারা? বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার বিষয়ে আমির খসরু বলেন, বেগম খালেদা জিয়া মানসিকভাবে বেশ ভালো আছেন, তবে 6 বছরের কারাজীবনে তার শরীরে অনেক ক্ষতি হয়েছে। উনি স্ট্রাগল করে যাচ্ছেন শারীরিকভাবে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আগামী 2025-26 অর্থ বছরের জন্য 2,30,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানিয়েছেন, অনুমোদিত এডিপি আগের অর্থ বছরের চেয়ে 35,000 কোটি টাকা কম। আসছে বাজেটে চলতি অর্থ বছরের চেয়ে ছোট করে মূল্যস্ফীতি কমিয়ে আনাকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা। আগামী বছরে দেশের উন্নয়ন পরিকল্পনায় কি থাকছে সেটি নির্ধারণেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রবিবার বৈঠক করে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। বৈঠকে চলতি অর্থ বছরের চেয়ে বরাদ্দ কমিয়ে আসছে অর্থ বছরের জন্য 2,30,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির অনুমোদন দেওয়া হয়। নতুন অর্থ বছরে মোট বরাদ্দের 69.93% থাকছে পরিবহন ও যোগাযোগ, স্থানীয় সরকার, বিদ্যুৎ, জ্বালানি সহ 5টি খাতে। বরাবরের মতো পিছিয়ে আছে শিক্ষা ও স্বাস্থ্য খাত। পরিকল্পনা উপদেষ্টা জানান, সরকার নতুন কোনো মেগা প্রকল্প হাতে নেবে না। চলমান প্রকল্পগুলোতে অর্থের অপচয় এবং অনিয়ম বন্ধে সরকার তৎপর থাকবে বলেও জানান তিনি। প্রস্তাবিত বাজেটের উন্নয়ন বাজেটের আকার তার থেকে টাকার অঙ্কে ছোট। এবার আমরা বরং বাজেটকে, আমি যদি বলি ছোট করছি, ছোট ঠিক না, বাস্তবসম্মত করছি, কিন্তু যতটুকু বাস্তবায়ন করা যায়। এখন তো আমরা বুঝে গেছি যে বাস্তবায়নের সমস্যাগুলো কী এবং প্রকল্পগুলোতে যাতে বাড়তি ব্যয় না হয়। কাজেই আমরা যেই প্রকল্পগুলো এখন চালু থাকবে আমরা আশা করব সেগুলো বাস্তবায়ন দ্রুততর হবে এবং সেগুলোতে অপচয়, অনিয়ম কম হবে বলে আশা করছি, যে ব্যবস্থাগুলো নিচ্ছি সে কারণে। আসছে বাজেটের আকার কিছুটা ছোট হবে জানিয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, জনগণের কাঁধে বোঝা চাপিয়ে দেওয়া যাবে না। বাজেটের কৌশলটা হলো যে এটাকে আমরা একটা অর্থনৈতিক স্থিতিশীলতা আনার জন্য, মূল্যস্ফীতি কম রাখার জন্য, কমিয়ে আনার জন্য এবং বাজেট ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসে, টেকসই হয় বাজেট ব্যবস্থাপনা। সেটাই এই বছরের বাজেটের আসল লক্ষ্য। এখানে এমন ব্যয় থাকবে না যেটা সাময়িকভাবে মনে হবে জনতুষ্টির, কিন্তু আসলে পরে এর দায় গিয়ে পড়বে পরবর্তী বাজেটের, আরও পরের বছরের বাজেটের উপর। আমি বলবো যে দায়িত্ব জ্ঞানহীন কিছু করা হচ্ছে না, যেটা পরবর্তী বাজেটের উপর, আমাদের বাজেট শেষ হয়ে গেলে তার পরের বছরের বাজেটের উপর যেন দায় না পড়ে। আর্থিক খাতে চাপ থাকলেও সরকার জ্বালানির বকেয়া পরিশোধ করেছে জানিয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, বকেয়া শূন্যে নামিয়ে আনার চেষ্টা চলছে। সেজন্য আমরা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দুর্নীতির মামলা সচল করার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদেরও অনুসন্ধান শুরু করেছে কমিশন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত।
1996 থেকে 97 সালে 3টি ভাসমান বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির অভিযোগে 2007 সালে শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। শেখ হাসিনার আবেদনে 2010 সালে মামলাটি বাতিল করে রায় দেয় হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে 5452 দিন বিলম্বনা মার্জনা চেয়ে রবিবার লিভ টু আপিলের আবেদন করেছে দুদক। আবেদনের শুনানি হবে 15 জুলাই। এইটার বিরুদ্ধে এখন দুদক স্টেপ নিয়েছে টু ফাইল লিভ পিটিশন। অ্যাকর্ডিংলি আমি লিভ পিটিশন ফাইল করেছি। এইটা গত 17 মার্চ চেম্বার কোর্টে এসেছিল। চেম্বার কোর্ট আজকে ফিক্স করেছিল ফর হিয়ারিং বিফোর ফুল কোর্ট। তা আজকে অ্যাপিলেট ডিভিশনে 1 নম্বর কোর্টে এটা এসেছিল। ওনারা ডিসিশন নিয়েছেন যে না, এটা হচ্ছে ফুল বেঞ্চ, অর্থাৎ 7 জন জজ একসাথে বসেই শুনবেন। এদিকে শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধানেও নেমেছে দুদক। এর নেতৃত্ব দেবেন সংস্থাটির উপপরিচালক মাসুদুর রহমান। এদিকে মৌলভীবাজারে দুদকের গণশুনানি শেষে সংস্থাটির চেয়ারম্যান জানান, শেখ হাসিনা বিভিন্ন সময়ে তার অনেক সম্পদের তথ্য গোপন করেছেন। নির্বাচনের সময় তিনি যে সম্পদ বিবরণী দিয়েছেন, তার ট্যাক্সেশনের ট্যাক্স রিটার্নে যে সম্পদ বিবরণী দেওয়া হয়েছে এবং আমরা যা পেয়েছি তার মধ্যে আমরা তুলনামূলক পরীক্ষা করে দেখছি যে তাতে সম্পদের পরিমাণ অনেকাংশে গোপন করা হয়েছে। যে কাজে সেগুলি আমরা মনে করছি একসময় এগুলি মামলা মোকদ্দমার দিকে এগোবে এবং আমরা সেভাবে এগিয়ে যাব। এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন রেহানা, তাদের সন্তানসহ স্বজনদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। সকালে থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহজালালে ইমিগ্রেশন পুলিশ জানায়, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। জুলাই গণ অভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যা চেষ্টার অভিযোগে আসামি করা হয়। ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, গ্রেফতারের পর নুসরাত ফারিয়াকে থানায় নেওয়া হয়েছিল। পরে বিকেল 4টায় তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠানো হয়। মুজিব বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। তিনি 2015 সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এরপর থেকে বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন। এছাড়াও মডেলিং ও সঞ্চালনায়ও সক্রিয় ছিলেন তিনি। এখন পর্যন্ত নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণা না হওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আর ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, আগামী 2-1 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করবে কমিশন। জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সাথে প্রথম পর্যায়ের আলোচনায় দ্বিতীয় দফার বৈঠকে বসে 11 সদস্যের জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রতিনিধি দল। এই সময় দলটির নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের শুভেচ্ছা বক্তব্যে অভিযোগ করেন, নির্বাচনের আগেই তার দলের লোকেদের উপর হামলা হচ্ছে। তাই নির্বাচন যত দেরি হবে পরিস্থিতি ততই খারাপ হবে। নির্বাচন কমিশনের কিছু কাজে প্রশ্ন উঠেছে উল্লেখ করে তিনি সরকারকে এই ব্যাপারে নজর দেওয়ারও আহ্বান জানান। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে সরকারকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে বলেও মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, সব রাজনৈতিক দল এখন পর্যন্ত আন্তরিক। আশা করা যাচ্ছে দ্বিমত বিষয়গুলো নিয়ে একটা সমাধানে আসা যাবে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, স্থলপথে আমদানি বন্ধের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানায়নি ভারত। নিষেধাজ্ঞা কার্যকরে 2 দেশের ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। রবিবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন। আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা সম্ভব বলেও জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি আরও বলেন, ভারতের কাছ থেকে বাণিজ্য মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিক কোনো চিঠি পায়নি। চিঠি পেলে তাতে যেসব বিষয়ে উল্লেখ থাকবে সেই অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। এছাড়াও আমদানি রপ্তানিতে 2 দেশের স্বার্থ জড়িত বলেও উল্লেখ করেন বাণিজ্য উপদেষ্টা। আমরা ফর্মালি জানার পরে ব্যাপারগুলো নিয়ে পদক্ষেপ নিতে পারবো বা আমাদের বিশ্লেষণগুলো চলছে। সরকারের বিভিন্ন সংস্থা জিনিসগুলোকে উপলব্ধি করার চেষ্টা করছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের করণীয় গুলো আমরা নির্দিষ্ট করব। এখন আমাদের দেশ থেকে এই রপ্তানিগুলো হয় তা আমাদের প্রতিযোগিতা সক্ষমতার উপরে ভিত্তি করেই হয়। তো আমরা আশা করি যে উভয় দেশের ভোক্তা এবং উৎপাদনের স্বার্থে এটা চলমান থাকবে।
সরকারকে এজেন্ডা ছোট করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে জাতীয় প্রেস ক্লাবে মুঠোফোনে গ্রাহক অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সাধারণ মানুষের মধ্যে 15-16 বছর যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা ছিল, গণঅভ্যুত্থানের পরও তাই চলছে। ইন্টারনেটের মূল্য নির্ধারণে গণশুনানির মাধ্যমে করার দাবিও জানান সাইফুল হক। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ নেতা রাজিকুজ্জামান রতন বলেছেন, শাসক গোষ্ঠী সবসময় চায় জনগণকে বিচ্ছিন্ন রাখতে। শাসকরা জনগণের ঐক্যে ভয় পায়, তাই সবসময় মুঠোফোনের ওপর হামলা আসে, সোশ্যাল মিডিয়ার ওপর হামলা আসে। নির্বাচন কমিশন তারা বলেছেন ডিসেম্বরকে লক্ষ্য নিয়ে তারা নির্বাচনের একটা প্রস্তুতি তাদের রয়েছে। এখন সরকারের দরকার পরিষ্কার সদিচ্ছা দরকার, কিন্তু সমগ্র কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তারা কাজের চেয়ে অনেকগুলো অকাজের ব্যাপারে তাদের মনোযোগ। 10 মাস পরে এখনো বলা যাচ্ছে না যে বিচারটা কবে দৃশ্যমান হবে, এখনো বলতে পারছি না সংস্কারের এই কোর্সটাকে কিভাবে আমরা সম্পন্ন করব, এখনো বলা যাচ্ছে না 10 মাস পরেও যে কবে আমরা 16 বছর ধরে মানুষ যে নির্বাচন অপেক্ষা করছে, কবে কখন সে জাতীয় নির্বাচন হবে, এরকম তো হবার কথা ছিল না। সেজন্য সরকারকে বলবো, মেহরবানি করে আপনাদের এজেন্ডাটাকে ছোট করে আনেন। রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী হত্যার 2 মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত। সকালে চট্টগ্রাম মহানগরীর হাকিম এস.এম. আলাউদ্দিন এই আদেশ দেন। চিন্ময় কৃষ্ণ দাস নগরীর কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহের মামলায় এজাহারভুক্ত আসামি। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায়ও আসামি হিসেবে তাকে আদালতের নির্দেশে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার তদন্তকারী কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে উভয় মামলায় আসামি চিন্ময়কে 1 দিন করে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। 25 নভেম্বর রাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। সাম্য হত্যার বিচারের দাবিতে আবারও শাহবাগ থানা ঘেরাও শিক্ষার্থীদের। 48 ঘন্টার আলটিমেটাম শিক্ষকদের সাদা দলের, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ছাত্র দলের। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে ঢাকাবাসীর টানা বিক্ষোভ, আগামীকাল ব্লকের ঘোষণা। অনিশ্চিত গন্তব্যের দিকে যাচ্ছে দেশ, গণতন্ত্র ফেরার লক্ষণ নেই বলেছেন আমির খসরু মাহমুদ। ইশরাক হোসেনের মেয়র পদ নিয়ে মন্ত্রণালয়ের গড়িমসির সমালোচনা। শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু দুদকের। 15 বছর পর বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অনিয়ম দুর্নীতির মামলা, সচলের উদ্যোগ। থাইল্যান্ড যাওয়ার সময় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার বিমানবন্দর থেকে গ্রেফতার, বিকেলে নেওয়া হয়েছে ডিবি অফিসে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।